দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো আসামে 46, রাজ্যে 20, 1 বছরে শূন্য, ডিএ বন্ধ ঘড়ি। কথা ছিল যার বেতন 20,000 তার হবে 40, আর যার 40,000 তার হবে 1.25 লাখ। 2018 ভোটের আগে বিজেপি টিভির পর্দায়, মাঠে ঘাটের সভায় ও মুখে মুখে এই প্রচার চালিয়েছিল। বেতন 2 গুণ কিংবা 3 গুণের বেশি হওয়া দূরে থাক, বছরে একবার ডিএও পাচ্ছেন না রাজ্য সরকারের কর্মচারীরা। 1 বছর আগে শেষবারের মতো গত ডিসেম্বরে ডিএ দেওয়া হয়েছিল। তারপর পুরো একটা বছর 1 পয়সাও ডিএ দেওয়া হয়নি। পাশের রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীপাবলির আগে 4% বাড়িয়ে আসাম সরকারের কর্মচারীদের ডিএর পরিমাণ কেন্দ্রীয় সরকারের সমান করে দিয়েছেন। আসাম সরকারের সমান ডিএ এই ডাবল ইঞ্জিন রাজ্যেও খুব তাড়াতাড়ি চালু হচ্ছে। খবর এমন নয়, বরঞ্চ কিছুই দেওয়া হচ্ছে না, এটাই খবর। আসামে এখনও 46% ডিএ দেওয়া হচ্ছে, আর ত্রিপুরার কর্মচারীরা পাচ্ছেন তার অর্ধেক রকম, 20%। কেন্দ্রের সঙ্গে পার্থক্য দাঁড়িয়েছে 26%। আসামে কেন্দ্রে এখন পার্থক্য কিছু নেই, আর ত্রিপুরায় গত 6 বছরে মাত্র 3 বার ডিএ দেওয়া হয়েছে। তার মধ্যে 3% কিংবা 5%-এর মতো শান্তির জল ছিটানোর মতো সংখ্যাও আছে। 2023-এর ভোটের কয়েক মাস আগে একবার 12% দেওয়া হয়েছে। আসাম ও ত্রিপুরায় সরকারের কোনো পার্থক্য নেই, দুই রাজ্যেই বিজেপি আর কেন্দ্রেও বিজেপি। ডাবল ইঞ্জিনের মহিমা এতই যে এক রাজ্যে কেন্দ্র হারের সাথে পার্থক্য শূন্য, আর আরেক রাজ্যে অর্ধেকের চেয়েও বেশি। বিজেপি সরকারি কর্মচারীদের কথা দিয়েছিল যে ক্ষমতায় এলেই 7ম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক বেতন দেবে। না পেয়ে পেয়ে অভ্যাস হয়ে যাওয়ায় সেই বেতনক্রম দেওয়া নিয়ে এখন আর কেউ কথাও বলে না। ডিএই দেওয়া হয় না প্রতি বছর। কেন্দ্রীয় রাজ্যে একই দলের সরকার থাকলে টাকার অভাব হবে না, এই কথা অনেক শুনেছেন রাজ্যবাসী। এটা এখন গব হয়ে দাঁড়িয়েছে। 2018 সালে বিজেপির কথায় মোহিত হয়ে নিজের বুদ্ধি বন্ধক রেখে ঝাঁকে ঝাঁকে কর্মচারীরা ভোট দিয়েছিলেন। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, তবে কর্মচারীদের বিশেষ কিছুই সুবিধা হয়নি। যে স্বপ্ন দেখিয়েছিলেন 2 গুণ বা 3 গুণেরও বেশি বেতনের, সেই সব বাদ দিয়ে এখন তারা আগের মতো বছরে 2 বার দিয়ে চান। একসময়ের অগ্নিবীণ প্রতিবাদী কর্মচারী নেতারা কথায় কথায় ডিএ নিয়ে শব্দবোমা ছুড়তেন। এখন তারা পোস্ট অফিস চৌমুনির ঠিকানা পাল্টে গেরুয়া হয়েছেন। তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। ডিএ না পেয়ে কিল খেয়েও কিল হজম করছেন। আর তাদের মধ্যে কেউ কেউ ভবিষ্যতে বিধায়ক, মন্ত্রী হওয়ার আশায় দাবির ভাষা ছেড়ে দিয়েছেন। তবে ডিএ না পেয়ে প্রতিবাদের বাহাদুরি দেখাতে না পারলেও ডিএ আদায়ের জন্য নানা রকম ফন্দি এঁটেছেন। লোকসভা ভোট আসছে, এখনই ঝুপ বুঝে কূপ মারতে হবে ডিএ পেতে হলে। এই উদ্দেশ্যে এখনকার বিরোধী নেতাদের সাথে আবডালে আবডালে আন্দোলনের জন্য মোলামুলি করছেন। এখনকার বিরোধী নেতারা যারা একসময়ে বাঘ সেজেছিলেন, এক হালুমে মালুম করিয়ে দিতেন যে তারা বাজারে আছেন, তারাই এখন অতি সাধারণ কর্মচারী। সাত চড়েও রা করেন না, তবে তাদেরই সাহায্য ভিক্ষা করছেন সেই দিনের প্রতিবাদী আজকের শাসক কর্মচারী নেতারা। রাজ্যের প্রধান বিরোধী দল সব বিষয়েই চুপ থাকেন, তারাই এডিসির শাসক দল। অথচ রাজ্যের অনুন্নয়ন, ভাঙ্গা রাস্তাঘাট, চরম বেকারত্ব, অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা কিংবা ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুই করে না। এডিসির চরম অবস্থা নিয়েও তাদের মুখে একটি শব্দ নেই। আন্দোলন দূরে থাক, আর এখন তো গ্রেটার ত্রিপুরানেটের দাবিও ত্রিপুরা জুট মিলের মতো অবস্থায়। নামে আছে, কাজে নেই। পাহাড়ে দুর্বল বিজেপি, পূর্বের দায়িত্বে অবিনাশ। মেরে কেটে আর 2 থেকে 2.5 মাস, যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে সংসদ নির্বাচন। রাজ্যে রাজ্যে তার প্রস্তুতিও এখন শুরু হয়ে গিয়েছে। প্রধানত ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে নানা ধরনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। পিছিয়ে নেই এই রাজ্য। গত কয়েকদিন আগে দলের শীর্ষ নেতা নেত্রীদের এই সংক্রান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যে এখন শাসক দলের অভ্যন্তরে বেশ কয়েকটি লবি। মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও
দলের মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে বলে খোদ বিজেপির অন্দরমহলেই নিয়মিতভাবে চর্চা হচ্ছে। এই পরিস্থিতিতে বিষয়টির বিপদ আঁচ করতে পেরে কেন্দ্রীয় নেতৃত্ব গত বেশ কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের সমস্ত দলীয় রিপোর্ট জোগাড় করছে। দলের অভ্যন্তরীণ কুন্দল এবং এক একটি গ্রুপকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে অবিনাশ কুলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ইতিমধ্যেই অবিনাশবাবু বেশ কয়েকবার রাজ্যে এসে গিয়েছেন। গত 3 থেকে 4 মাসে তিনি 2-3 দফায় আলাদা আলাদা করে বৈঠকও করেছেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। দেখা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গেও। শাসক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র জানিয়েছে, অবিনাশ কুলেকে কেন্দ্রীয় নেতৃত্ব শুধুমাত্র রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনটির জয় নিশ্চিত করার জন্যই রাজ্যে বাড়তি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন আসন্ন সংসদ নির্বাচনে পশ্চিম আসনটি নিয়ে তেমন কোনো ব্যাগ পেতে হবে না দলকে। পশ্চিম আসনে বিজেপির ভালো ফলাফল হতে পারে এই আন্দাজ করে অবিনাশবাবুকে পূর্ব আসনের জন্য স্ট্র্যাটেজি জানানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন পূর্ব আসনটিতে দল নানাভাবে বিভাজিত। প্রার্থী আপাততভাবে কে হবেন সেই নিয়ে দলের মাথা ব্যথা থাকলেও তার চেয়ে বেশি চিন্তা পূর্ব আসনের কুন্দল মেটানোর বিষয়টি নিয়ে। অবিনাশ কুলে 90-এর দশকে বহু মাস এই রাজ্যে থেকে গিয়েছেন। সেই সময় তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সক্রিয় সদস্য ছিলেন। সঙ্গের ভাষায় তিনি তখন ঈশান্য প্রান্ত তথা বরাক উপত্যকা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড সহ ত্রিপুরার দায়িত্বে ছিলেন। 90-এর দশকে রাজ্যে বিদ্যার্থী পরিষদকে সংগঠিত করার দায়িত্বে থাকা অবিনাশ কুলেকে প্রায় 2 দশক পরে পুনরায় রাজ্যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। পূর্ব আসনে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বাধীন মোথা, অন্যদিকে বামেদের জনজাতি বুট সহ আইপিএফটি এবং অন্যান্য বেশ কিছু ঘটনাবলী অনিমেষবাবুকেও ভাবাচ্ছে এই আসনে প্রার্থীর বিষয়টিও। জানা গিয়েছে ইতিমধ্যেই অবিনাশ কুলে বেশ কয়েকবার রাজ্যে এসে দলের নেতানেত্রীদের সঙ্গে যে বৈঠক করেছেন তাতে একটি বিষয় নিয়ে তিনি স্পষ্ট হয়ে গিয়েছেন। দলের মধ্যে এখন বেশ কয়েকটি বিভাজন রয়েছে। বিভাজনগুলো কিছু ক্ষেত্রে প্রকাশ্যেও চলে আসছে। দিনের পর দিন ঘা যেমন লুকিয়ে রাখা যায় না, অনেকটা সেই ফর্মুলাতেই রাজ্যের শাসক দলের ভাগাভাগির বিষয়টি এখন প্রকাশ্যে। জানা গিয়েছে সম্প্রতি রাজ্য সফরে এসে অবিনাশ কুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকেও সামিল হয়েছেন। সেই বৈঠকে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সবিস্তারে জানার চেষ্টা করেছেন। শাসক দলের গুরুত্বপূর্ণ সূত্রটির দাবি অনুযায়ী সেই বৈঠকেও মুখ্যমন্ত্রী মানিকবাবু দলের উল্লেখযোগ্য সমস্যাগুলো অবিনাশবাবুর কাছে খোলামেলা আলোচনায় মেলে ধরেছেন। এখানেই শেষ নয়, তিনি পশ্চিম এবং পূর্ব আসন নিয়ে নিজের পছন্দের কয়েকজন প্রার্থীদের নামও জানিয়েছেন বলে শোনা যাচ্ছে। সব শুনে অবিনাশবাবু দিল্লি ফিরে যান এবং সেখানে গিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন। সেই আলোচনাতেও পূর্ব আসন নিয়ে রাজ্যের শাসক দলের দোলাচল এবং দলের মধ্যে বিভাজন নিয়ে বিস্তারিত প্রসঙ্গগুলো উঠে আসে। অবিনাশবাবু আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি। তিনি এলে বোঝা যাবে দল নিজের মধ্যে কতটা ভেদাভেদ দূর করতে পেরেছে। শক্তির মহড়া দিল কংগ্রেস ফেডারেশন। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুনির উদ্যোগে সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে 14 দফা দাবিকে সামনে রেখে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, মানিক দেব, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুনির সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 14 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া 26% মহার্ঘ ভাতা প্রদান, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতনক্রম প্রদান করা, স্থির বেতনে চাকরি প্রদান বন্ধ করা, আউটসোর্সিং প্রথা বন্ধ করা, ডাইন হার্নেসে চাকরি প্রদানে আগের নিয়ম বহাল রাখা, পুরাতন পেনশন প্রথা পুনরায় চালু করা, শূন্যপদ পূরণ করা, বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি করা, 10,300-তে ছাঁটাই শিক্ষক শিক্ষিকাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, অ্যাডহক পদোন্নতিতে আর্থিক সুবিধা প্রদানের জটিলতা দূর করা, সুষ্ঠু বদলি নীতি চালু করা, সর্বস্তরের কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালু করা ইত্যাদি। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের এই দিনের কর্মসূচি সকাল 11:30টায় শুরু হয়েছে।
4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি তার বক্তব্যে কর্মচারী বঞ্চনার বিষয়ে তুলে ধরেছেন।